হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত। আপনারা যারা চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে চ্যানেলে এখন এসএলএসটি বাংলার নবম ও দশম শ্রেণীর প্র্যাকটিস সেট সিরিজ চলছে। আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন। আশা করি এই ভিডিওটিতেও ভালো রেসপন্স পাবো আপনাদের থেকে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যদি এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা এসএলএসটি নবম দশমের জন্য আর কোন কোন টপিকের উপর ভিডিও চান। গত প্র্যাকটিস সেটের মতো এই সেটটিতেও প্রশ্ন সংখ্যা মোট 50টি। প্রত্যেকটি প্রশ্ন আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন হলো, দেখুন এখানে কি আছে, যে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ 25-30 বছর আগেকার কথা। এখানে কোন গদ্য থেকে এটা উদ্ধৃত হয়েছে? এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ যে আছে সেই শাবলতলার মাঠের মাঠ গল্পের এটা এখান থেকে উদ্ধৃত হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখি কি আছে, যে জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল ড্যাশ। এখানে শূন্যস্থান পূরণ করো। তো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হলো যে কবি অলোক রঞ্জন দাশগুপ্তের বুধবার পাখি যে আছে সেই কবিতার প্রথম লাইন। হ্যাঁ, প্রথম লাইনটা হলো জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল। হ্যাঁ, তো এটা উত্তর হবে ক নম্বর, কাল। আর এই যে বুধবার পাখি যে কবিতাটা আছে সেটা কবি অলোক রঞ্জন দাশগুপ্তের যৌবন বাউল কাব্য থেকে গৃহীত হয়েছে। তো এটা উৎসটাও বলে দিলাম। এবার 3 নম্বরটা দেখি কি আছে, যে তপনের মেসো বললে কোন পত্রিকার সম্পাদক না করতে পারবেন না? তো এটার উত্তর আমরা সবাই জানি মোটামুটি, যে সন্ধ্যা তারা। এর আগে কোনো একটা সেটে আমি এই প্রশ্নটা বলেছিলাম। তারপরে কি আছে দেখো, যে 4 নম্বর আছে, 4 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। এখানে সে বলতে এখানে কে? তো এটা হলো পাবলো নেরুদার যে অসুখী একজন কবিতাটা আছে সেই কবিতার লাইন। এখানে সে বলতে মেয়েটির কথা বলা হয়েছে। এবার 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে দেখি কি আছে। 5 নম্বরে কুন্তক ছদ্মনামে কে লিখতেন? তো কুন্তক ছদ্মনামে কে লিখতেন? শঙ্খ ঘোষ। আমরা যদি শঙ্খ ঘোষের কবিতা, যে কবিতাটা আছে আমাদের সেটা পাঠ দেখি, ওখানে দেখবেন যে কবি পরিচিতে কুন্তক ছদ্মনামে তিনি লিখতেন, এটা দেওয়া আছে। বা শঙ্খ ঘোষ যদি আমরা এক্সট্রা ভাবে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে পড়ি তাহলে এটা আমরা জানতে পারবো। তারপরে কি দেওয়া আছে দেখো, যে আলোবাবু কার বাড়িতে থাকতেন? আলোবাবু থাকতেন কার বাড়িতে? অবিনাশ বাবুর বাড়িতে। এটা আলোবাবু টেক্সট থেকে নেওয়া আছে, গল্প থেকে। তারপরে বিদ্যাসাগর গ্রন্থটি কে লিখেছেন? এটা বিদ্যাসাগর গ্রন্থটি লিখেছেন কে? 7 নম্বরের যে ক নম্বর উত্তর বনফুল লিখেছেন। হ্যাঁ, তারপরে 8 নম্বরে দেখি কি আছে, যে আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার। কোন কবিতার অংশ এই চরণটি? এটা হলো নবনীতা দেবসেন যে আছে পৃথিবী বারুক রোজ, সেই কবিতার এটা অংশ, এই চরণটা। এবার 9 নম্বরে আছে, 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি আছে দেখো, যে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দির বাজছিল। মন্দির, এটা মন্দির বাজছিল কি হবে? এটা এটা হবে মন্দিরে বাজছিল, মন্দির হবে না, মন্দিরে কথাটা হবে এখানে। যে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় বাজছিল, মন্দিরে বাজছিল ড্যাশ। এটা হবে কবি কাজী নজরুল ইসলামের যে প্রলয় কি যেন, প্রলয় উল্লাস, সেই কবিতার অংশ, সেই কবিতার অংশ এটা। তো এটা পূজার ঘন্টা বাজছিল। হ্যাঁ, উত্তর হবে পূজার ঘন্টা। তারপরে কি আছে, না না এটা ভুল বললাম, এটা প্রলয় উল্লাসের নয়। এটা কোন কবিতার লাইন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা
কিন্তু উত্তরটা হবে পূজার ঘন্টা। 10 নম্বর কি আছে? 10 নম্বরে যে একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। কে দেখিয়েছিলেন? এটা এবার এই উত্তরটা হবে শৈলজানন্দ মুখোপাধ্যায়। তিনি কি করেছিলেন? লেখক শ্রীপান্থকে তার ফাউন্টেনের যে সংগ্রহ সেটি দেখিয়েছিলেন। আর এই যে শৈলজানন্দ, তিনি এটা কার কার থেকে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে। হ্যাঁ, এটা মনে রাখবে। তারপর কি আছে? যে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হলো বিষবৃক্ষ। এটা আমরা সবাই জানি মোটামুটি। বিষবৃক্ষ, বিষবৃক্ষের নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী এবং সূর্যমুখী যে আছে, এই চরিত্রগুলো আছে। আশা করি তোমরা সবগুলো সেগুলো জানো। তারপরে কি আছে দেখো, যে 12 নম্বর, হ্যাঁ, 12 নম্বরে বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র কবিতার বই কোনটি? বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র কবিতার বই সেটা হলো ললিত তথা মানস। ললিত তথা মানস, হ্যাঁ, এটা হলো একমাত্র কবিতার বই। তিনি বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্রকে। তার হাত ধরেই বাংলার উপন্যাসের সৃষ্টি বলা চলে মোটামুটি, মানে সার্থক উপন্যাসের সৃষ্টি এটা বলা যায়। তারপরে 13 নম্বর আছে 13 নম্বরে কি আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গ্রন্থ, হ্যাঁ, প্রথম মুদ্রিত গ্রন্থ হবে বড়র দিদি, সেটা হলো 1913 সালে। আর মন্দির হলো প্রথম তার গল্প, হ্যাঁ, তার প্রথম গল্পের নাম হলো মন্দির। মন্দির। এবার তারপরে 14 নম্বরে 14 নম্বরে আছে কি? পথের পাঁচালীর পরিপূরক গ্রন্থটির নাম কি? পথের পাঁচালীর পরিপূরক গ্রন্থ কি? পথের পাঁচালী যে ট্রিলজি আছে, পথের পাঁচালী, অপুর সংসার এবং অপরাজিত, সেই এই যে অপরাজিত হলো এটা একটা পরিপূরক গ্রন্থ, হ্যাঁ, বাকিগুলো নয়। 15 নম্বরে আছে মেডিকেল কলেজে পড়ার সময় বনফুলের শিক্ষক কে ছিলেন? এটা সম্পূর্ণ আমাদের যে সাহিত্যের ইতিহাস আছে সেখানে বনফুল পাঠ্য আছে, সেখানে যদি আমরা পড়ি তো বনফুলের জীবন সম্পর্কে জানলে সেখানে আমরা পড়বো যে এটা বনফুলের যে মেডিকেলে পড়ার সময় বনফুলের শিক্ষক ছিলেন হলো এটা বনবিহারী মুখোপাধ্যায়, উত্তর হবে। হ্যাঁ, তারপরে 16 নম্বরটা, 16 নম্বরে আছে যে বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটকের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক হলো কুলীন কুল সর্বস্ব, আর সেটা রামনারায়ণ তর্করত্নের লেখা। হ্যাঁ, রাম নারায়ণ তর্করত্নের লেখা এটা। তারপরে কি আছে? যে সরোজ সরোজিনী নাটকটি পরাধীন ভারতবর্ষে আলোড়ন তুলেছিল, নাটকটি কে রচনা? সেটা হলো, এটা আমরা সবাই জানি যে উপেন্দ্রনাথ দাশের। তারপরে কি আছে? যে দীনবন্ধু মিত্রের সাহিত্যগুরু কে ছিলেন? দীনবন্ধু মিত্রের সাহিত্যগুরু ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, হ্যাঁ, ঈশ্বর গুপ্ত, কবি ঈশ্বর গুপ্ত ছিলেন সাহিত্যগুরু। 19-এ আছে দেখো, যে ইংরেজরা কলকাতায় প্রথম যে রঙ্গালয় স্থাপন করেছিলেন, ইংরেজরা প্রথম কলকাতায় রঙ্গালয় তৈরি করেছেন সেটা হলো বেঙ্গলি থিয়েটার, উত্তর হবে বেঙ্গলি থিয়েটার। এবার 20 নম্বরে আছে দেখো, মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম কি? মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম হলো, সেটা হলো শর্মিষ্ঠা। কত? 1859 সালে তিনি শর্মিষ্ঠা নাটক লেখেন। আর বাংলা নাটকের যে দুরবস্থা, তিনি রত্নাবলী নাটক, রামনারায়ণ তর্করত্নের যে রত্নাবলী নাটক আছে সেই নাটক দেখে, তিনি বাংলা নাটকের দুরবস্থা দেখে তারপরে তিনি নাটক রচনায় মনোনিবেশ করেন। 21 নম্বরে আছে যে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে, দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে আমরা কি বলি? সন্ধি বলি। 22 নম্বরে আছে বাংলার কোন সন্ধিটি নেই? বাংলায় কোন সন্ধি নেই? দেখো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বাংলায় আছে, কিন্তু দেখো বিসর্গ সন্ধি বাংলায় নেই। হ্যাঁ, এই বিসর্গ সন্ধি কি হলো? বাংলায় নেই। এটা হলো কি সংস্কৃতের একটা সন্ধির যে ভাগ, সেটা সংস্কৃতে। বাংলায় বিসর্গ সন্ধি বলে কিছু নেই, মোটামুটি এটাই বলা যায়। এবার 23 নম্বর দেখি, 23 নম্বর কি আছে? 23 নম্বরে যে চলচ্চিত্র সন্ধি বিচ্ছেদ করো, হ্যাঁ, সন্ধি থেকে
কিছু প্রশ্ন দিয়েছে চলচ্চিত্র সন্ধি সন্ধি এটা হবে উত্তর হবে খ, চলত যোগ চিত্র। তারপরে 24 দাগের প্রশ্নটা দেখো, তুমি ছাড়া আমার কে আছে বলো। এখানে ছাড়া শব্দটি কি হবে? এখানে ছাড়া শব্দটি হবে, তুমি ছাড়া আমার কে আছে বলো, এখানে ছাড়া শব্দটি হবে অনুসর্গ। এখানে অনুসর্গ হবে ছাড়া শব্দটি। তারপরে সাইতো প্রত্যয়, এই যে সাইতো, এটার উত্তর হবে খ, সাই যোগ ত। হ্যাঁ, এটা হবে। বাকি এটা তো এটা এটা নয়, এটাও নয়, কোনোটি তো নয়, এটা হবে খ নম্বরটা উত্তর। তারপরে কি আছে দেখো, যে গল্প শোনা হয়েছে এবার বাড়ি যাও। এখানে শোনো, শোনা কোন ধরনের বিশেষণ? এখানে শোনা হলো, গল্প শোনা হয়েছে, মানে এখানে শোনা একটা কি, এটা একটা ক্রিয়াপদ শোনা, তো এটা হবে ক্রিয়াবাচক বিশেষণ হবে উত্তর, গ নম্বর হবে ক্রিয়াবাচক বিশেষণ। তারপরে কি আছে দেখো 27 নম্বরে, 27 নম্বরে দেওয়া আছে যে হিন্দু মুসলমান কোন ধরনের বিশেষ্য? হিন্দু মুসলমান এখানে উত্তর হবে এটা সামান্য বিশেষ্য। হ্যাঁ, কেন সামান্য বিশেষ্য? এটা অ্যাকচুয়ালি সংজ্ঞাবাচক বিশেষ্যের একটা ভাগ, সামান্য বিশেষ্য। কারণ মানে দেখো, সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা কাকে বলবো? যে যদি এখানে বলতো যে মানুষ, হ্যাঁ, যে মানুষ বলতো, যে মানুষ দাঙ্গা করছে, তাহলে এটা হতো কি সংজ্ঞাবাচক। কারণ এখানে হিন্দু মুসলমান যা আছে সমস্ত মানুষ, মানব জাতি এখানে পড়ছে। কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে যে হিন্দু মুসলমান, হ্যাঁ, তাই এটা সামান্যবাচক। যদি সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা কি করি, যদি নির্দিষ্ট করে যদি আমরা বলি, কোনো নির্দিষ্ট করে দেই, তখন সেটা সামান্য বিশেষ্য পরিণত হয়। এটা মনে রাখবে। 28 নম্বর কি আছে, যে তারা বেরোতেই পারলো না কারণ বৃষ্টি হচ্ছিল। এখানে কারণ পদটি কোন জাতীয় অব্যয়? হ্যাঁ, এটা কারণ, কারণ কি, যেহেতু আহ তারা বেরোতেই পারলো না যেহেতু বৃষ্টি, মানে এটা হেতুবাচক, এটা হেতুবাচক একটা অব্যয়। তারপরে কি হলো, করিলাম বাসা মনে হলো আশা, বাক্যটিতে ক্রিয়ার কার। এটা কি, করিলাম বাসা, বাসা সে করে ফেলেছে, মানে করিলাম এখানে দেখো, আর মনে হলো আশা, এই যে করিলাম বাসা, এই লাম, করিলাম এই শব্দটাকে যদি আমরা ধরি, এটা পুরাঘটিত অতীত হচ্ছে, বোঝা গেল। এবার 30 নম্বর আছে যে গঠনগত দিক দিয়ে বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? গঠনগত দিক দিয়ে বাংলা বাক্যকে ভাগ করা যায় 3 ভাগে। একটা কি, সরল বাক্য, সরল সরল বাক্য, জটিল বাক্য, আর হলো যৌগিক বাক্য। যৌগিক বাক্য, আশা করি বোঝাতে পেরেছি। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আপনারা ভিডিও দেখছেন, হ্যাঁ, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। তো আমার যে এই ভিডিওগুলি বা প্র্যাকটিস সেটগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে 31 নম্বরে দেখো কি আছে, যে জাদুকর অর্গাসের নখের ওপর কোন ধরনের, আরগাসের নখের উপর কোন ধরনের পালিশ ছিল? তো এটা হলো ওই প্রফেসর শঙ্কুর যে আছে করভাসের যে এটা, সেই গল্পটা থেকে এটা নেওয়া হয়েছে, যে আরগাস যে জাদুকর ছিল তার নখে কি কিসের ইয়ে ছিল, তার নখে, তার নখে ছিল রুপোলি পালিশ। হ্যাঁ, উত্তর হবে ঘ। তারপরে জাদুকর আরগাসের নাকটা ছিল কার মতো? নাকটা ছিল, এটা হবে উত্তর টিয়া পাখির মতো। তারপরে একটা প্রশ্ন আছে যে ম্যালিফাউল, হ্যাঁ, ম্যালিফাউল বলেছে যে ম্যালিফাউল পাখি বাসা বাঁধে কোথায় বাঁধতো? ম্যালিফাউল পাখি বাসা বাঁধতো কোথায়? মাটিতে। এটা আমরা যদি কারবাস পড়ি তো জানতে পারবো, মাটিতে বাসা বাঁধতো। এবার 34 নম্বর প্রশ্নে আসি। 34 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি কি আছে। 34 নম্বরে আছে কোনি, হ্যাঁ, কোনি থেকে আছে যে কোনি কেন্দ্রিক বাংলা চলচ্চিত্র, কোনি কেন্দ্রিক বাংলা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় কে করেন? কোনি যদি আমরা সিনেমাটা দেখি, সেখানে দেখো কেন্দ্রীয় চরিত্র কে, সৌমিত্র চ্যাটার্জি, তিনি ক্ষিতীশের চরিত্রে অভিনয় করেছেন। তারপরে দেখো, কোনি কেন্দ্রিক বাংলা চলচ্চিত্রটি নির্মিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে
গ নম্বর, হ্যাঁ, 1986 খ্রিস্টাব্দে। লীলাবতীর দোকান প্রজাপতি, লীলাবতীর যে ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর যে টেইলারিং শপটা ছিল তার তার নাম ছিল প্রজাপতি। সেই প্রজাপতি বন্ধ কোন বারে থাকতো? হ্যাঁ, সেটা রবিবার হবে, রবিবারে বন্ধ থাকতো। সেই রবিবারে বন্ধ থাকার দরুন তারা কি ঘুরতে গিয়েছিল চিড়িয়াখানা। তারপরে 37 নম্বরে কি আছে? ক্ষিতীশের দুটি পোষ্য বিড়ালের নাম কি? ক্ষিতীশের দুটি পোষ্য বিড়াল ছিল, যেটা আমরা উপন্যাসের শুরুতেই আমরা পেয়ে যাই, সেটা হলো কি বিশু এবং খুশি। তারপরে দেখো যে 38 নম্বর কি আছে? 38 নম্বর আছে মোর মোর অশ্রু তোমারে কাঁদায়। এখানে মোর পদটির তলায় রেখাঙ্কিত দাগ থাকলে কোন পর্যায়ভুক্ত হবে? এটা একটা কর্মকারক, হ্যাঁ, এটা কর্মকারক। তারপরে 39 আছে প্রথম মিলনে প্রলয়, দ্বিতীয় মিলনেই পরিত্রাণ। এখানে প্রথম এবং দ্বিতীয় কোন বিশেষণ? এটা হবে কি পূরণবাচক। প্রথম দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যা টাইপের আছে, এগুলো হলো পূরণবাচক বিশেষ্য। তারপরে কি আছে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর শব্দটি কোন ধরনের বিশেষণ? এটা হলো কি অবস্থাবাচক, হ্যাঁ, এটা অবস্থা বোঝাচ্ছে, তো এটা অবস্থাবাচক বিশেষণ। এবার দেখি কি আছে যে 41-এ আছে যে 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট ইংরেজরা কলকাতা শহর পত্তন করেন। বাক্যটিতে ক্রিয়ার কাল নির্ণয় করো। এটা কি একটা ঐতিহাসিক একটা কাল। তো ঐতিহাসিক, এটা ঐতিহাসিক বর্তমান হবে, হ্যাঁ, ঐতিহাসিক বর্তমান হবে। এই করেন শব্দটা আছে প্লাস এই যে বাক্যটা আছে, এটা হলো কি ইতিহাসকে বোঝাচ্ছে, তাই এটা ঐতিহাসিক বর্তমান। আর 42 নম্বরে গেছে চর্যাগীতির তিব্বতী অনুবাদের সন্ধান পান কার কাছ থেকে? হ্যাঁ, এটা হবে প্রমথচন্দ্র বাগচি। তারপরে চর্যা পুঁথির পত্রগুলি যা দ্বারা নির্মিত, এটা হবে তালপাতা। হ্যাঁ, তালপাতায় লেখা ছিল চর্যার যে পুঁথিগুলি। আর এই যে তুলট কাগজে লেখা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনের যে ইয়ে কাব্যটা লেখা ছিল সেটা হলো তুলট কাগজে। আর 44 আছে চর্যাপদের ছন্দ, সেটা কিরকম? সেটা হলো পাদাকুলক। মাত্রাবৃত্তের সঙ্গে উত্তরটা ঘ নম্বর হবে, মাত্রাবৃত্তের সঙ্গে উত্তরটা হবে যে পাদাকুলক, হ্যাঁ, যে পাদাকুলক ছন্দ আছে সেটা সেটা হলো কি মাত্রাবৃত্ত ছন্দের একটা অন্তর্ভুক্ত। এটা 44 নম্বরের এটা উত্তর। এবার 45 নম্বর দেখার চেষ্টা করি, 45-এ কি আছে? 45-এ আছে দেখো যে চর্যাগীতিতে কোন অলংকার সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? চর্যাগীতি আমরা কি চর্যা গানগুলো কি একটা রূপক, রূপকের আকারে লেখা, তো এটা রূপক, হ্যাঁ, রূপক, রূপক সাংকেতিক বা ইয়ে। তো এই রূপক অর্থে এই রূপক অলংকারেরই সবচেয়ে বেশি ব্যবহার চর্যাগীতিতে। 46 আছে কি নদীর বিদ্রোহ মানে গল্পে নদের চাঁদ কাকে বলেছিল আমি চলিলাম হে? কাকে বলেছিল? তার সহকারীকে, হ্যাঁ, তার সহকারী যে আছে তার সহকারীকে বলেছিল। বৈজ্ঞানিক অনুবাদের ভাষা কেমন হওয়া উচিত বলে রাজশেখর বসু মনে করেন? সেটা হলো কি অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত, তিনি এটা মনে করতেন। এবার 48-এ কি আছে? রবীন্দ্র মতানুযায়ী বাইরের সাথে অন্তরের যোগে প্রসারে সত্য হয়, কি হয়? আত্মা, শরীর, মন, চরিত্র। এটার উত্তর হবে আত্মা, হ্যাঁ, আত্মার সত্য হয়। কাল ভয়ঙ্করের বেশে কে আসে? কাল ভয়ঙ্করের বেশে কে আসে? কাল ভয়ঙ্করের বেশে এটা আসে সুন্দর আসে, হ্যাঁ। আমরা যদি কাজী নজরুল ইসলামের যে প্রলয় উল্লাস যে কবিতাটা দেখি, সেখানে পাবো যে শেষের দিকে একটা লাইন পাবো যে কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর আসে, হ্যাঁ। 50 নম্বর কি আছে দেখো যে বাংলা বাংলা বাংলার এই দুর্দিনে
আমাকে ত্যাগ করবেন না। সিরাজউদ্দৌলা কাকে কাতর অনুরোধ করেছিলেন? মীর জাফরকে। তো এই আজকে গেল আমাদের 50টা প্রশ্ন। আশা করি আজকের এই 50টি প্রশ্ন ও তার বিশ্লেষণ আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। এই সিরিজের বাকি ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন ইডিএক্স লার্নিংকে।